ঠিক এই মুহূর্তে যখন আপনি এই ভিডিওটি দেখছেন, ঢাকার কোনো না কোনো ব্যাংকে সাইবার হামলা হচ্ছে এবং বিস্ময়কর ব্যাপার হলো এটি দিনে প্রায় ৪০০ বার ঘটছে। কিন্তু আসল চমকটা এখানে নয়। আসল চমক হলো এই টাকা চুরির পেছনে হয়তো রাশিয়ার কোনো হ্যাকার নেই, বরং আছে আপনার পাশের ডেস্কে বসে থাকা কোনো পরিচিত মুখ। কারণ ১৬% সাইবার হামলার সাথে ব্যাংকের ভেতরের অসাধু কর্মীরাই জড়িত। যখন আমরা ২০০ মিলিয়ন ডিজিটাল অ্যাকাউন্ট নিয়ে উৎসব করছি, ঠিক তখনই আমাদের অর্থনীতির নিচে ১.৮২ লাখ কোটি টাকার এক বিশাল গহ্বর তৈরি হয়েছে, যা আমাদের পুরো আর্থিক ব্যবস্থাকে ধসিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের ব্যাংকিং খাতের সেই রুদ্ধশ্বাস পরিস্থিতি নিয়ে, যেখানে একদিকে চলছে প্রযুক্তির বিপ্লব আর অন্যদিকে চলছে এক অদৃশ্য যুদ্ধ। আমরা এই আলোচনাটি তৈরি করেছি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতো নির্ভরযোগ্য তথ্যসূত্রের ভিত্তিতে, যাতে আপনি জানতে পারেন ভোল্টের বন্ধ দরজার ওপাশে আসলে কি ঘটছে। আপনারা যারা নতুন চাকরি খুঁজছেন বা কর্পোরেট কেরিয়ারে বড় হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের জন্য এটি একটি বিশাল সতর্কবার্তা। কারণ বর্তমান ব্যাংকিং খাতের ৫৪% কর্মী জানে না কিভাবে আধুনিক প্রযুক্তির মোকাবিলা করতে হয়। যারা মনে করছেন আপনার টাকা ব্যাংকে নিরাপদ, তাদের জন্য বলে রাখি, প্রতিটি সেকেন্ডে আপনার ভবিষ্যতের টাকা পাচার হয়ে যাচ্ছে দেশের বাইরে। প্রথমে আসা যাক সেই ঋণের বোঝা বা ডিফল্ট লোনের প্রসঙ্গে, যা আমাদের অর্থনীতির রক্তক্ষরণ ঘটাচ্ছে। ২০২৪ সালের মার্চ মাসের হিসেব অনুযায়ী আমাদের দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১.৮২ লাখ কোটি টাকা, যা আমাদের জাতীয় প্রবৃদ্ধির পথে এক বিশাল দেওয়াল হয়ে দাঁড়িয়েছে। এই বিশাল অঙ্কের টাকা যদি পুনরুদ্ধার করা যেত, তবে আমাদের শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামো খাতে কয়েক দশকের বাজেট নিশ্চিত হতো। কিন্তু রাজনৈতিক প্রভাব আর সুশাসনের অভাব এই ক্ষতকে দিন দিন আরও গভীর করছে। কর্পোরেট পেশাজীবী হিসেবে আপনাদের বোঝা প্রয়োজন যে এই অস্থিতিশীলতা সরাসরি আপনার কেরিয়ারের ওপর প্রভাব ফেলে, কারণ একটি দুর্বল ব্যাংকিং ব্যবস্থা কখনো শক্তিশালী বিনিয়োগের পরিবেশ তৈরি করতে পারে না। এখন কথা বলা যাক সেই অদৃশ্য ছিদ্র নিয়ে, যা দিয়ে প্রতি বছর বাংলাদেশ থেকে ১২ থেকে ১৫ বিলিয়ন ডলার পাচার হয়ে যাচ্ছে। চিন্তা করে দেখুন, এটি দিয়ে আমরা প্রতি বছর একটি করে পদ্মা সেতু বানিয়েও টাকা উদ্দীপ্ত রাখতে পারতাম। বিশেষ করে ট্রেড বেসড মানি লন্ডারিং বা বাণিজ্যের আড়ালে টাকা পাচার আমাদের অর্থনীতির প্রাণ শক্তি শুষে নিচ্ছে। প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার কেবল এই খাতের কারসাজিতেই হারিয়ে যাচ্ছে। জেন জি শিক্ষার্থী হিসেবে আপনারা যখন একটি স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, তখন এই পাচার হওয়া প্রতিটি ডলার আসলে আপনাদের শিক্ষা আর কর্মসংস্থানের সুযোগগুলোকেই কেড়ে নিচ্ছে। আমাদের ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার কথা ভাবলে গর্ব হয়, কিন্তু মুদ্রার উল্টো পিচটা বেশ ভয়াবহ। আমাদের দেশে মোবাইল ব্যাংকিং বা এমএফএস অ্যাকাউন্টের সংখ্যা এখন ২০ কোটিরও বেশি, যেখানে প্রতি মাসে লেনদেন হচ্ছে ১ লক্ষ কোটি টাকারও বেশি। কিন্তু এই ডিজিটাল বিপ্লবের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রতারণা। গবেষণায় দেখা গেছে প্রতি ১০ জন এমএফএস ব্যবহারকারীর মধ্যে একজনই কোনো না কোনোভাবে প্রতারণার শিকার হয়েছেন। আপনারা যারা নিয়মিত বিকাশ বা নগদ ব্যবহার করেন, তারা হয়তো লক্ষ্য করেছেন হোয়াটসঅ্যাপে ওটিপি বা পিন নম্বর চাওয়ার মতো ঘটনাগুলো কত সাধারণ হয়ে গেছে। হ্যাকাররা এখন পুলিশের পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপ ক্লোনিং করছে এবং সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা নিমিষেই হাতিয়ে নিচ্ছে। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, আমাদের ব্যাংকগুলো যখন ৪০০টিরও বেশি দৈনিক হামলার মুখোমুখি হচ্ছে, তখন তারা তাদের আইটি বাজেটের মাত্র ৫% ব্যয় করছে সাইবার নিরাপত্তার জন্য। এমনকি অনেক ব্যাংক এখনও লাইসেন্সবিহীন বা ক্র্যাকড সফটওয়্যার ব্যবহার করছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে, যা আসলে চোরকে ঘরের চাবি দিয়ে রাখার মতোই বিপজ্জনক। ব্যাংকিং খাতে প্রযুক্তির ব্যবহার যতটা বেড়েছে, সেই প্রযুক্তি চালানোর মতো দক্ষ জনবল ততটা তৈরি হয়নি। আপনাদের মধ্যে যারা আইটি বা ফিন্যান্স নিয়ে পড়ছেন, তাদের জন্য এটি একটি বিশাল সুযোগ, কারণ বর্তমান ব্যাংক কর্মীর বড় একটি অংশই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মোকাবিলায় সম্পূর্ণ অপ্রস্তুত। এখানেই শেষ নয়। আমরা যখন স্মার্ট বাংলাদেশের কথা বলছি, তখন আমাদের দেশের ৩৯.৯% শিক্ষার্থীর হাতে কোনো ডিজিটাল ডিভাইস নেই। গ্রামীণ এবং দরিদ্র জনগোষ্ঠীর এই বিশাল অংশকে আমরা এক ধরনের ডিজিটাল বিভাজনের মধ্যে ঠেলে দিচ্ছি। একদিকে আমরা তাদের মোবাইল ব্যাংকিং বা এজেন্ট ব্যাংকিং ব্যবহার করতে বাধ্য করছি, কিন্তু অন্যদিকে তাদের পর্যাপ্ত নিরাপত্তা শিক্ষা দিচ্ছি না।
ফলে এই বিশাল অশিক্ষিত জনগোষ্ঠী এখন সাইবার অপরাধীদের জন্য বিশ্বের সবচেয়ে বড় এবং সহজ টার্গেটে পরিণত হয়েছে। সরকার যখন এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে প্রান্তিক মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে, তখন যথাযথ এনফোর্সমেন্ট বা আইনের প্রয়োগ না থাকায় এই মানুষগুলো আরও বেশি ঝুঁকির মুখে পড়ছে। এই সংকটের সমাধান কোনো অ্যাপ বা নতুন ফিচারে নেই। এই সংকটের সমাধান লুকিয়ে আছে জবাবদিহিতায়। যতক্ষণ না আমরা আমাদের আইনের প্রয়োগ নিশ্চিত করতে পারব এবং রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ হবে, ততক্ষণ পর্যন্ত আপনার টাকা ব্যাংকে নিরাপদ নয়। আমাদের প্রয়োজন মানি লন্ডারিং প্রতিরোধের জন্য বিশেষায়িত আদালত এবং একটি শক্তিশালী টাস্ক ফোর্স, যারা কেবল কাগজে নয়, বাস্তবে অপরাধীদের শাস্তির মুখোমুখি করবে। ব্যাংকগুলোকে এখন কেবল হার্ডওয়্যারে নয়, বরং সাইবার নিরাপত্তা এবং দক্ষ জনবল তৈরিতে বড় বিনিয়োগ করতে হবে। উপসংহারে আপনাদের একটি কথাই বলবো, পরিবর্তন আপনার মাধ্যমেই শুরু হতে পারে। একজন সচেতন গ্রাহক হিসেবে কখনও আপনার ওটিপি শেয়ার করবেন না। প্রয়োজন না হলে কার্ডের অ্যাড মানি অপশন বন্ধ রাখুন এবং প্রতিটি লেনদেনের আগে যাচাই করে নিন। আর একজন ভবিষ্যৎ পেশাজীবী হিসেবে নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আপনি কেবল প্রযুক্তির ব্যবহারকারী নন, বরং প্রযুক্তির সুরক্ষক হয়ে উঠতে পারেন। বাংলাদেশ এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। হয় আমরা এই ডিজিটাল মরীচিকার শিকার হব, নয়তো আমরা একটি শক্তিশালী এবং স্বচ্ছ আর্থিক ব্যবস্থা গড়ে তুলে বিশ্বকে তাক লাগিয়ে দেব। সিদ্ধান্ত আপনার এবং সময় এখনই। নিজেকে দক্ষ করে তুলুন, সচেতন হন এবং নিজের ভবিষ্যৎ রক্ষা করুন।